নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক হুমায়ুন আহমেদের বৃষ্টিবিলাস। আজ আমি উপন্যাসের অন্তিম পর্ব পাঠ করব। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করি আজকের পাঠ। মুত্তালিব সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম। হাঁটতে তার খুব কষ্ট হচ্ছে। তিনি কয়েকবার বলেছেন, শামা ছেড়ে দে, আর সম্ভব না। শামা বলেছে, আধ ঘন্টা আপনাকে হাঁটানোর কথা, আমি আধ ঘন্টা হাঁটাবো। মুত্তালিব সাহেব হতাশ গলায় বললেন, হাঁটু যেরকম ছিল সেরকমই আছে, হেঁটে লাভ কি? লাভ ক্ষতি দেখবেন আপনি। আমার আপনাকে হাঁটানোর কথা, আমি হাঁটাবো। তোর হাঁটানোর কথা কেন? তোকে তো কেউ বলে দেয়নি। এই কাজটা আমি ইচ্ছা করে নিয়েছি। আপনাকে আধ ঘন্টা হাঁটালে আমি আধ ঘন্টা টেলিফোনে কথা বলতে পারবো। আমার লাভ আমি দেখছি। কাজটা তাহলে নিঃস্বার্থ না? না, আজকাল তো তোকে টেলিফোন করতে দেখি না। এখন দেখেন না, পরে দেখবেন। আমি কাগজে কলমে হিসাব রাখছি মোট কত ঘন্টা টেলিফোন পাও না। কত ঘন্টা? আজকের আধ ঘন্টা ধরলে হবে 12 ঘন্টা। তোর ধৈর্য আছে। আধ ঘন্টা পার হতে বাকি কত? এখনো 10 মিনিট। শামা, আজ ছেড়ে দে। মনে হচ্ছে পাটা হাঁটু থেকে খুলে পড়ে যাচ্ছে। খুলে পড়ে গেলেই তো ভালো, হাঁটু বাঁকানোর যন্ত্রণা থেকে বাঁচবেন। তোর মনে মায়াদয়া বলে কিছু নেই। তুই আমার কষ্টটা বুঝতেই পারছিস না। চাচা, এইসব বলে কোনো লাভ নেই। ডাক্তার আপনাকে বলেছেন প্রতিদিন আধ ঘন্টা হাঁটতেই হবে। আপনার যত কষ্টই হোক, এই কাজটা আমি আপনাকে দিয়ে করাবো। আপনি হাঁটতে হাঁটতে ইন্টারেস্টিং কোনো কথাবার্তা বলুন, দেখবেন ব্যথা টের পাবেন না। মুত্তালিব সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমার জীবনে ইন্টারেস্টিং কিছু কখনো ঘটেনি। আল্লাহ পাক কি করেন জানিস? মানুষ বানিয়ে তার পিঠে একটা করে সিল দিয়ে দেন। কারো সিলে লেখা থাকে ইন্টারেস্টিং লাইফ, তার জীবনটা ইন্টারেস্টিং হয়। আবার কারো সিলে লেখা থাকে হ্যাপি লাইফ, তার জীবন হয় আনন্দময়। আপনার সিলে কি লেখা? কিছুই লেখা নেই, শুধু একটা ক্রস চিহ্ন দেয়া। এই ক্রস চিহ্নের মানে হলো এই লোকের সব বাতিল। শামা হেসে ফেলল। মুত্তালিব সাহেবও হাসলেন। শামা বলল, মানুষ হিসেবে আপনি খুব বোরিং। বোরিং মানুষ সামান্য মজার কিছু বললেই মনে হয় অনেক মজার কিছু বলা হয়েছে। আর আমি যেহেতু খুবই ইন্টারেস্টিং একজন মানুষ, আমার খুব মজার কথাও লোকজনদের কাছে বিরক্তিকর মনে হয়। তুই এক কাজ কর, বোরিং পার্সন হবার চেষ্টা কর। চেষ্টা করছি। লোকজনদের সঙ্গে কথাবার্তা বলা কমিয়ে দিয়েছি। আগে কেউ কোনো প্রশ্ন করলে মজা করে উত্তর দেওয়ার চেষ্টা করতাম। এখন শুকনো ধরনের উত্তর দেই, কাঠখোট্টা জবাব। আধ ঘন্টা শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। যা, টেলিফোন করে আয়। আধ ঘন্টা না, আজ টেলিফোন করবি 1 ঘন্টা। তারপর তোর সঙ্গে কিছুক্ষণ কথা বলবো। পরীক্ষা করে দেখি তুই কি পরিমাণ বোরিং পার্সন হয়েছিস। টেলিফোন করব না চাচা। তাহলে আয়, আমরা কথা শুরু করি। আজ কথা বলবো না চাচা, বাসায় আজ খুব ঝামেলা, বাসায় চলে যাব। তোর সঙ্গে কিছু জরুরি কথা ছিল। তোর বিয়ে ভেঙে গেছে শুনেছি। কেন ভাঙলো কিছুই জানি না। আবার শুনছি অন্য এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে। কি ঘটছে একটু বল শুনি। শামা সহজ গলায় বলল, সামারিয়ান সাবস্টেন্স বলে চলে যাই। আতাউর রহমান নামে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, খোঁজ নিয়ে জানা গেল মানুষটা অসুস্থ। সারা বছর অসুস্থ থাকেন না, মাঝে মাঝে থাকেন। খুব বেশি যখন অসুস্থ হয়ে পড়েন তখন তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে হয়। বুঝতে পারছেন অসুখটা কি? পারছি।
আমার অন্য জায়গায় বিয়ের কথাবার্তা হচ্ছে বলে যেটা শুনেছেন সেটা ঠিক না। বিয়ের কথাবার্তা হচ্ছে না। তবে ত্রিনা নামে আমার এক বান্ধবী আছে, ওর হবি হচ্ছে বান্ধবীদের বিয়ে দিয়ে দেয়া। আমার 3 বান্ধবীর বিয়ের কলকাঠি সে নেড়েছে, আমার ব্যাপারেও নাড়তে শুরু করেছে। বিয়ের ব্যবস্থা করার তার কৌশলগুলি খুব সুন্দর, মুগ্ধ হবার মতো কৌশল। এক একজনের জন্যে এক এক কৌশল। আমার জন্য একটা কৌশল বের করেছে এবং অনেক দূর এগিয়ে গেছে। অন্য এক সময় আপনাকে বলবো, আজ বলতে ইচ্ছা করছে না। চাচা, আপনি কি আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন? না। চাচা যাই? মুত্তালিব সাহেব কিছু বললেন না। তার মন খুবই খারাপ হয়েছে। এই মেয়েটার জন্য কিছু করতে ইচ্ছা করছে। কি করবেন, কিভাবে করবেন, কিছুই মাথায় আসছে না। তিনি জন্মগ্রহণ করেছেন পিঠে ক্রস চিহ্ন নিয়ে। এ ধরনের মানুষেরা ইচ্ছা থাকলেও কারুর জন্য কিছু করতে পারে না। যে নিজের জন্য কিছু করতে পারে না, সে অন্যের জন্য কি করবে? শামা বাসায় ঢুকে দেখে বাসার পরিস্থিতি খুবই স্বাভাবিক। অথচ সে যখন বাসা থেকে বের হয়ে দোতলায় মুত্তালিব সাহেবের কাছে চলে গিয়েছিল, তখন পরিস্থিতি ছিল ভয়ঙ্কর। আব্দুর রহমান সাহেব যে ব্যাপার কখনো করেন না তাই করছিলেন। রেগে থালা বাসন ভাঙছিলেন। টেবিলের ওপর রাখা 2টা কাপ এবং একটা পানির জগ ছুঁড়ে মারলেন সুলতানার দিকে। সুলতানা ক্ষীণ স্বরে বললেন, এরকম করছো কেন? একটু শান্ত হয়ে বারান্দায় বসো। আব্দুর রহমান সাহেব চেঁচিয়ে বললেন, কেন শান্ত হব? আমাকে একটা কারণ দেখাও যার জন্য শান্ত হব। সুলতানা এশার কাছে গিয়ে বললেন, মা যা, তোর বাবাকে একটু শান্ত কর। এশা শাড়ি ইস্ত্রি করছিল। সে শাড়ি ইস্ত্রি এক মুহূর্তের জন্যও বন্ধ না করে বলল, কোনো দরকার নেই, বাবা আপনা আপনি শান্ত হবে। এরকম করলে তো স্ট্রোক হয়ে যাবে। হয়ে গেলেও কিছু করার নেই। সুলতানা কাঁদো কাঁদো মুখে বড় মেয়ের কাছে গেলেন। প্রায় মিনতির গলায় বললেন, শামা, তোর বাবাকে একটু সামলা। সারা ঘরে ভাঙা কাঁচের টুকরা। তোর বাবা খালি পায়ে দাঁড়িয়ে আছে। রাগের মাথায় কোনো দিকে না তাকিয়ে হাঁটবে, কাঁচের টুকরায় পা কাটবে। শামা বলল, বাবার সামনে গেলেই আমি এখন ধমক খাবো। আমার ধমক খেতে ইচ্ছে করছে না। আমি এখন ঘরেই থাকবো না। তুই যাবি কোথায়? বাড়িওয়ালা চাচার বাসায়, ওনাকে হাঁটাবো। তোর বাবার এই অবস্থা আর তুই যাচ্ছিস আরেকজনকে হাঁটাতে? শামা মার সামনে থেকে সরে দোতলায় চলে এলো। 40 মিনিট পরে ফিরে এসে দেখে সব শান্ত, পশ্চিম রণাঙ্গন নিশ্চুপ। আব্দুর রহমান সাহেবের রাগের প্রধান কারণ মন্টু। আজ দুপুরে সে অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে শোনে পরীক্ষা সকালে হয়ে গেছে, কাজেই তার আর পরীক্ষা দেওয়া হয়নি। আব্দুর রহমান সাহেব সন্ধ্যায় চা খেতে খেতে এই ঘটনা শুনলেন। শান্তভাবেই চা খেলেন। তারপর ছেলের হাত ধরে টেনে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে গেলেন। চাপা গলায় বললেন, মানুষের সামনে লজ্জা না দিলে তোর হুঁশ হবে না। রাস্তায় নিয়ে তোকে আমি ন্যাংটা করে ছেড়ে দেব। তিনি এটা করলেন না, তবে যা করলেন তাও ভয়াবহ। ছেলেকে কানে ধরে 100 বার ওঠবোস করালেন। তাদের চারদিকে লোক জমে গেল। রিকশাওয়ালারা রিকশা থামিয়ে ঘণ্টা দিতে লাগল। আব্দুর রহমান সাহেব পুত্রের শাস্তি পর্ব শেষ করার পর বললেন, খবরদার তুই বাড়িতে ঢুকবি না। তোকে ত্যায্য বাড়ি এবং ত্যায্য পুত্র করলাম, এখন যা চড়ে খা। মন্টু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগল। তিনি বাড়িতে ঢুকে থালা বাসন ভাঙা শুরু করলেন। অল্প সময়ের ভেতরই পরিস্থিতির দ্রুত পরিবর্তন হয়েছে। ভাঙা কাচের টুকরা সরানো হয়েছে। ভেতরের বারান্দার কাঠের চেয়ারে সুলতানা স্বাভাবিক ভঙ্গিতেই বসে আছেন। কে বলবে কিছুক্ষণ আগেই বিরাট ঝড় গিয়েছে। শামা বলল, বাবা কোথায় মা? সুলতানা বললেন, শুয়ে আছে। রাগ কমেছে? মন্টু ফিরেছে? না। এশা কি করছে? রান্না করছে। তোমার শরীর ঠিক আছে মা? হ্যাঁ। শামা রান্নাঘরে চলে গেল। এশা বোনকে দেখে হাসল, যেন এ বাড়িতে কিছুই হয়নি। শামা বলল, কি রান্না করছিস? মাংস। বাবা আজ বাংলাদেশের সবচেয়ে প্রবীণ গরুর মাংস নিয়ে এসেছেন। 1 ঘন্টার ওপর জাল হয়ে গেছে।
যত জাল হচ্ছে মাংস ততই শক্ত হচ্ছে। গন্ধ তো খুব সুন্দর বের হয়েছে, গন্ধে গন্ধেই খেতে হবে। শ্যামা বোনের পাশে বসতে বসতে বলল, তুই তো ভালো রান্না শিখে যাচ্ছিস। ওই দিন মাছের ঝোল রান্না করলি, তা আমি বুঝতেই পারিনি তোর রান্না। আমি ভেবেছি মা রেঁধেছে। রান্না শেখার কাজটা আমি মন দিয়ে শিখছি আপা। কারণ শুনতে চাও? কারণ হচ্ছে, বিয়ের পর আমাদের সংসারে খুব গরিবী হালত চলবে। কাজের বুয়া রাখতে পারবো না, রান্না বান্না আমাকেই করতে হবে। আমি এমন রান্না কখনো রাঁধবো না যে মাহফুজ মুখে দিয়ে বলবে, কি রেঁধেছ? তুই এত কিছু চিন্তা করিস? এসা হাসতে হাসতে বলল, আমি তোমার মতো না আপা, আমি খুবই চিন্তাশীল তরুণী। তোর বিয়েটা কবে হচ্ছে? তোমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব না। তুমি যদি বিয়ে করতে 10 বছর দেরি করো, আমিও ঠিক 10 বছরই দেরি করব। কারণ কি? বললাম না, আমি খুব চিন্তাশীল তরুণী। চিন্তাশীল তরুণী বলেই তোমার বিয়ের জন্য অপেক্ষা করব। কেন অপেক্ষা করবি? আমার সঙ্গে তোর কি? সেদিন না বললি আমি আলাদা, তুই আলাদা? এই সংসারে যতদিন আছি ততদিন আলাদা না, সংসার থেকে বের হলে আলাদা। আপা শোনো, আমি কখনো হুট করে কিছু করি না। যাই করি খুব ভেবেচিন্তে করি। আমার সব কিছুর পেছনে একটা পরিকল্পনা থাকে। শ্যামা আগ্রহ নিয়ে বলল, তোর বিয়ের পরিকল্পনাটা শুনি। থাক, এখন না, রাতে ঘুমোতে যাওয়ার সময় শুনব। এসা হাঁড়িতে পানি দিয়ে নাড়তে নাড়তে বলল, রাতে ঘুমোতে যাবার সময় কিছু শুনতে পারবে না আপা। তখন বাসায় খুব হইচই হতে থাকবে, কান্নাকাটি হতে থাকবে। এর মধ্যে গল্প শুনবে কি? হইচই কান্নাকাটি হবে কেন? কারণ মন্টু রাতে বাসায় ফিরবে না। বাবা ছেলের জন্য অস্থির হয়ে পড়বেন, তার ব্লাড প্রেশার বেড়ে যাবে। রাত 12টা-1টার সময় কাঁদতে কাঁদতে নিজেই ছেলের সন্ধানে বের হবেন। বের হলেও লাভ হবে না, আগামী 1 সপ্তাহ তিনি ছেলেকে খুঁজে পাবেন না। শ্যামা বলল, তুই তাকে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিস? হ্যাঁ, আমি তাকে মুত্তালিব চাচার ঘরে রেখে এসেছি। তাকে বলে এসেছি মন্টুকে যেন 1 সপ্তাহ লুকিয়ে রাখেন। আমি চাই বাবার একটা ভালো শিক্ষা হোক। ছেলের ওপর তিনি যত রাগই করেন, অচেনা অজানা একদল মানুষের সামনে তিনি তাকে লজ্জা দিতে পারেন না। মা জানে যে মন্টুকে তুই লুকিয়ে রেখেছিস? জানেন। আমি তো এইমাত্রই মুত্তালিব চাচার কাছ থেকে এলাম। তুই কখন মন্টুকে নিয়ে গেলি? আমি খুব দ্রুত কাজ করি আপা। তাই তো দেখছি। এখন শুনি তোর বিয়ের পরিকল্পনা। তুই কথা শুরু করার আগে আমি তোকে একটা কথা বলে নেই। মাথায় আঁচল দিয়ে তুই রান্না করছিস, তোকে বউ বউ লাগছে। মনে হচ্ছে তুই একটা বিরাট বড় বাড়ির বউ। এই বাড়িটার সমস্ত ক্ষমতা তোর হাতের মুঠোয়। আমাকে সুন্দর লাগছে কিনা সেটা বলো। তোকে পরীর মতো লাগছে। মনে হচ্ছে এক্ষুনি শাড়ির ফাঁক দিয়ে তোর পাখা বের হয়ে আসবে। এসা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, তোমার সবচেয়ে বড় গুণ কি জানো আপা? তোমার সবচেয়ে বড় গুণ হলো তুমি চট করে মানুষকে খুশি করে ফেলতে পারো। আমি পারি না। তুমি খুব সুন্দর করে মিথ্যা কথা বলো। আমি মিথ্যা কথা বলতে পারি না। যে মিথ্যা কথা বলতে পারে না তাকে মানুষ ভয় পায়, ভালোবাসে না, পছন্দও করে না। জ্ঞানের কথা বন্ধ করে তোর বিয়ের পরিকল্পনাটা বল, আমার শুনতে ইচ্ছা করছে। এসা বোনের দিকে ফিরল। সে বসেছিল পিঁড়িতে। পিঁড়ি আর একটু টেনে নিল শ্যামার দিকে। গলা সামান্য নামিয়ে বলল, আপা শোনো, আমি খুব খারাপ ধরনের, খুবই বাজে টাইপ একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছি। কারণ তাকে আমার খুবই পছন্দ। কেন পছন্দ? কেন পছন্দ সেটা আরেকদিন বলবো। এখন পরিকল্পনাটা শোনো। আমি ঠিক করেছি তাকে বিয়ে করব কাজী অফিসে। তার বিরুদ্ধে পুলিশের বেশ কয়েকটা মামলা আছে। সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমি ব্যবস্থা করে রাখব যেন কাজী অফিসে বিয়ের পরপর পুলিশ তার খোঁজ পায়। কাজী অফিস থেকেই পুলিশ তাকে ধরে নিয়ে যায়, যেন পরের 2 বা 3 বছর সে জেল থেকে বের হতে না পারে।
বলিস কি? এটা ছাড়া আমার কোনো পথ নেই আপা। বিয়ের পর সে যদি জেলে চলে যায়, যদি অনেক দিন সে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে না পারে, তাহলে সে যে কষ্টটা পাবে তার কোনো তুলনা নেই। এই কষ্টটাই তাকে বদলে ফেলবে। বাকি জীবন সে চেষ্টা করবে যেন এক মুহূর্তের জন্যেও আমাকে ছেড়ে থাকতে না হয়। তোর কষ্ট হবে না? আমি ভবিষ্যতের আনন্দটা দেখতে পাচ্ছি তো, আমার কষ্ট হবে না। তোমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি কেন বিয়ে করতে পারছি না তা বুঝতে পারছো তো? যে পরিবারের একটা মেয়ে এমন একজনকে বিয়ে করে যাকে বিয়ের দিনই পুলিশ ধরে নিয়ে হাজতে ঢুকিয়ে দেয়, সেই পরিবারের মেয়েরা কেমন? সেই পরিবারের অন্য মেয়েদের তো বিয়ে হবার কথা না। বুঝতে পারছো? পারছি। কিছু বলবে? এত হিসাব নিকাশ করে কি সংসার চলে? সংসার তো কোনো অঙ্ক না। কে বলল অঙ্ক না? অঙ্ক তো অবশ্যই জটিল অঙ্ক, তবে খুব জটিল না। আপা, মাংসের লবণটা চেখে দেখো তো লবণ ঠিক হয়েছে কিনা। লবণ চাখতে আমার কেন জানি সবসময় ঘেন্না লাগে। রাত 10টার পর থেকে আব্দুর রহমান সাহেব খুব অস্থির হয়ে পড়লেন। একবার বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ান, একবার যান রাস্তায়, আবার ঘরে ফিরে আসেন। সুলতানা বললেন, খেয়ে নাও, রাত হয়ে গিয়েছে। আব্দুর রহমান সাহেব বললেন, খিদে নেই। সুলতানা বললেন, ছেলেকে নিয়ে চিন্তা করতে হবে না, এসে পড়বে, যাবে কোথায়? আব্দুর রহমান সাহেব চাপা গলায় বললেন, গাধা ছেলে, কোথায় না কোথায় গিয়েছে, রাস্তা হারিয়ে ফেলেছে কিনা কে জানে। রাস্তা হারাবে না, চলে আসবে। কি করে বললে চলে আসবে? সবকিছু জেনে বসে আছো? দেখি শার্ট প্যান্ট দাও। শার্ট প্যান্ট দিয়ে কি করবে? ছেলে খুঁজে বের করতে হবে না? এত বড় শহরে তুমি কোথায় খুঁজবে? আব্দুর রহমান সাহেব ক্ষিপ্ত গলায় বললেন, আমাকে কি করতে বলো? খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ব? আমার ছেলে ঘরে ফিরছে না আর আমি বিছানায় শুয়ে থাকব? তুমি আমার সামনে তাল গাছের মতো দাঁড়িয়ে থাকবে না, আমার সামনে থেকে যাও। সুলতানা সামাদের ঘরে গেলেন, গলা নিচু করে বললেন, তোর বাবা কাঁদছে, মন্টুকে নিয়ে আয়। এশা বলল, অসম্ভব, 1 সপ্তাহ মন্টুকে লুকিয়ে রাখতে হবে। তোর বাবা কাঁদছে, কাঁদুক, তোমার ইচ্ছে হলে তুমি রুমাল দিয়ে বাবার চোখ মুছিয়ে দাও, 1 সপ্তাহ আমি মন্টুকে লুকিয়ে রাখব। সুলতানা শান্ত গলায় বললেন, মা, এটা তোর সংসার না, এটা আমার সংসার। তোর সংসার তুই তোর মতো করে চালাবি, আমার সংসার আমি দেখব আমার মতো। মানুষটা হাউমাউ করে কাঁদছে, তোরা যত ইচ্ছে তোদের স্বামীকে কাঁদাস, আমি আমার স্বামীকে কাঁদতে দেব না। শ্যামা বলল, মা, তুমি বাবার কাছে যাও, আমি মন্টুকে নিয়ে আসছি। মন্টু বেশ সহজভাবেই কার্পেটে বসে টিভিতে এক্স-ফাইল দেখছিল। আজকের পর্বটা দারুণ। টেনশনে মন্টুর শরীর কাঁপছে, পর্দা থেকে চোখ সরাতে পারছে না। শ্যামা যখন বলল, মন্টু যা, বাসায় যা। মন্টু বলল, আপা 15 মিনিট পরে যাই। এক্স-ফাইল হচ্ছে? আচ্ছা ঠিক আছে, 15 মিনিট পরেই যা। মুত্তালিব সাহেব নিজের ঘরের খাটে আধশোয়া হয়ে বসে আছেন। শ্যামা ঘরে ঢুকে বলল, চাচা, আপনি কি রাতের খাবার খেয়ে ফেলেছেন? মুত্তালিব সাহেব বললেন, না, আজ একটু দেরি করে খেতে বসবেন। এশা মাংস রান্না করছে, আমি 1 বাটি মাংস দিয়ে যাব। মাংস দিতে হবে না, রাতে আমি কিছু খাই না, 1 গ্লাস দুধ খেয়ে শুয়ে পড়ব। মুখ বাঁকা করে বসে আছেন কেন? হাঁটু ব্যথা করছে? পায়ে গরম তেল মালিশ করে দেই? কিচ্ছু মালিশ করতে হবে না। এরকম করে কথা বলছেন কেন? কি হয়েছে? কিছুই হয়নি, তোকে দেখে কেন জানি বিরক্ত লাগছে। তুই সামনে থেকে যা, যাবার সময় বাতিটা নিভিয়ে দিয়ে যা। একটা টেলিফোন করি চাচা? যা ইচ্ছা কর। শ্যামা বাতি নিভিয়ে চলে গেল। ত্রিনার সঙ্গে কিছুক্ষণ কথা বলবে, তারপর মন্টুকে নিয়ে বাসায় যাবে। মুত্তালিব সাহেব অন্ধকারে হাসলেন। তার মনটা আজ এই মুহূর্তে খুব ভালো। তিনি উকিল ডাকিয়ে উইল করেছেন।
উইলে শ্যামা নামের মেয়েটিকে তার ইহজীবনের সমস্ত সঞ্চয় দিয়ে গিয়েছেন। কাজটা করতে যথেষ্ট ঝামেলা হয়েছে। নিজের কন্যা জীবিত থাকতে অন্য কাউকে বিষয় সম্পত্তি দেয়া যায় না, আইনের জটিলতা আছে। উকিল সাহেবকে আইনের জটিলতা থেকে পথ বের করতে হয়েছে। শেষ পর্যন্ত পথ বের করা গেছে। মুত্তালিব সাহেব ঠিক করেছেন, যেহেতু আজই কাগজপত্র ফাইনাল হয়েছে, আজ থেকেই তিনি শ্যামার সঙ্গে যতদূর সম্ভব খারাপ ব্যবহার করবেন, যেন তার মৃত্যুর পর তার দানপত্রের খবর পেয়ে শ্যামা ফুঁপিয়ে ফুঁপিয়ে তার জন্য কাঁদে। তিনি পিঠে ক্রস দেয়া একজন মানুষ, তার মৃত্যুর পর কেউ কাঁদবে না, এই বিষয়টি তাকে খুব কষ্ট দিত। আজ তিনি জানেন কেউ কাঁদবে না, এটা ঠিক না। একটা মেয়ে কাঁদবে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে। মুত্তালিব সাহেবের চোখে হঠাৎ পানি এসে গেল। তৃণা খলবল করে বলল, শ্যামা, তুই আমাকে চাইনিজ খাওয়াবি কিনা বল। চাইনিজ খাওয়াবার মতো কিছু ঘটেছে? হ্যাঁ ঘটেছে। কবে চাইনিজ খাওয়াবি? কথায় কথায় চাইনিজ খাওয়াবার মতো অবস্থা কি আমার আছে? টাকা ধার কর, চাচার কাছ থেকে টাকা ধার নে। শোন, তোর জন্য কি করেছি। আমার ট্রিক্স 100 ভাগ কাজ করেছে। মিস্টার হুক্কা অ্যান্ড হিজ ফ্যামিলিকে পুরোপুরি কবজা করে ফেলেছি। ওই দিন যদি তোর ব্যাগে মিস্টার হুক্কার চশমা না রাখতাম তাহলে এটা পারতাম না। হুক্কা ফ্যামিলি গোপনে তোদের সব খবরাখবর নিয়েছে। হুক্কার মাতা একদিন কলেজে গিয়ে তোকে দেখেও এসেছে। তোর কি মনে পড়েছে, হাবাগোবা টাইপের এক মহিলা একদিন কলেজে এলেন? আমি তাকে দেখে, আরে চাচি আম্মা আপনি বলে খুব আহ্লাদি করলাম। উনি হচ্ছেন হুক্কা মাতা। এখন ওরা আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় তোদের বাড়িতে ফরমাল প্রস্তাব নিয়ে যাবেন। বুঝলে কিছু? বুঝলাম। হুক্কার পিতা খুবই অসুস্থ, এখন মরেন তখন মরেন অবস্থা। কাজেই ব্যবস্থা এমন থাকবে যে প্রস্তাব দেবার পর প্রস্তাব গ্রাহ্য হলে সঙ্গে সঙ্গে কাজী আনতে লোক যাবে, বিয়ে হয়ে যাবে। মিস্টার হুক্কা তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বারডেমের হাসপাতালে মৃত্যুপথযাত্রী পিতার শয্যার পাশে উপস্থিত হবেন। ঘটনা কেমন ঘটিয়েছি বল দেখি? ভালো। বিয়ের প্রস্তাব নিয়ে কে যাচ্ছে জানিস? বাংলাদেশের দুজন অতি বিখ্যাত ব্যক্তি। তাঁদের পরিচয় আগে দিলাম না, এই অংশটা সারপ্রাইজ হিসেবে থাকুক। শ্যামা, তুই খুশি তো? বুঝতে পারছি না। যখন নিজেদের সুইমিং পুলে মনের সুখে সাঁতার কাটবি তখন বুঝবি। শ্যামা, আমি এখন রাখি। কাল তোদের বাসায় এসে সব বলবো। চাচা চাচির সঙ্গেও কথা বলবো। আচ্ছা। আসল কথাই তো বলতে ভুলে গেছি রে, এতক্ষণ শুধু নকল কথা বললাম। আসল কথা হলো, আগামীকাল দুপুরে তুই আমার সঙ্গে চাইনিজ খাবি। ওই ভদ্রলোক থাকবেন? হ্যাঁ থাকবেন। যার সঙ্গে বিয়ে হচ্ছে তাকে একটু বাজিয়ে নিবি না? সামান্য লাউ কেনার সময়ও তো মানুষ লাউয়ে চিমটি কেটে দেখে, টোকা দিয়ে দেখে। তুই টোকা দিবি না? আচ্ছা। এরকম শুকনো গলায় কথা বলছিস কেন? তোর উচিত আনন্দে লাফানো। আমি তোর জন্য কি করলাম এটা তুই এখন বুঝতে পারবি না, 10 বছর পর বুঝবি। মনে থাকে যেন আগামীকাল দুপুর। তোর কোনো সাদা শাড়ি আছে? সাদা সিফন? না। আচ্ছা, সাদা শাড়ি আমি নিয়ে আসব। মেয়েদের সবচেয়ে মানায় ধবধবে সাদা শাড়িতে। আমাদের দেশের মেয়েরা সাদা শাড়ি পরে না, কারণ সাদা বিধবাদের রং। তুই পরবি ধবধবে সাদা। গলায় থাকবে মুক্তার মালা, ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক দিবি। সাদার ভেতর থেকে লাল রং লাফ দিয়ে বের হবে। তোর কি মুক্তার মালা আছে? না, অসুবিধে নেই, আমি জোগাড় করব। শ্যামা টেলিফোন নামিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর আতাউরের নাম্বারে ডায়াল ঘোরালো। একজন মহিলা ধরলেন, নরম গলায় বললেন, তুমি কে? শ্যামা বলল, আমার নাম এশা। আমি আতাউর ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। ও অসুস্থ, ওকে তো দেয়া যাবে না। কি হয়েছে? ও অসুস্থ। এই বলেই মহিলা টেলিফোন রেখে দিলেন। শ্যামা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার কাছে মনে হচ্ছে বাড়িটা কাঁপছে, সে এক্ষুনি পড়ে যাবে। আশফাকুর রহমান নীল ব্লেজার পরেছেন,
এই গরমে কেউ ব্লেজার পরে না, তিনি পরেছেন। তাকে দেখে মনে হচ্ছে ব্লেজার ছাড়া অন্য কিছু পরলে তাকে মানাতো না। শ্যামার কাছে মনে হলো বিয়েবাড়িতে ভদ্রলোককে একরকম দেখাচ্ছিল, আজ অন্যরকম দেখাচ্ছে। বিয়েবাড়িতে তার মধ্যে ছেলে মানুষই ভাব ছিল, আজ নেই। আশফাকুর রহমান তৃণার দিকে তাকিয়ে বললেন, তুমি না বললে তোমরা 6 জন বান্ধবী একসঙ্গে থাকবে? তৃণা বলল, 6 জন না, 7 জন। মীরার বিয়েতে আমাদের একজন যেতে পারেনি, সেও আজ থাকবে। তবে তারা সবাই আসবে 1 ঘন্টা পর। শুরুতে থাকব আমরা 3 জন। ও আচ্ছা, আপনি শ্যামার কাছে ক্ষমা চাইবেন বলেছিলেন, চেয়েছিলেন? না, উনার সঙ্গে তো আর পরে দেখা হয়নি। এই তো দেখা হলো, ক্ষমাটা চেয়ে নিন। ক্ষমা প্রার্থনা দৃশ্য দিয়ে আজকের টোকাটুকি খেলা শুরু হোক। টোকাটুকি খেলা মানে? টোকাটুকি খেলা মানে আপনি বুঝবেন না। আমরা বান্ধবীরা অনেক সাংকেতিক ভাষা ব্যবহার করি। কই, ক্ষমা প্রার্থনা শুরু করুন। শ্যামাকে অবাক করে দিয়ে ভদ্রলোক উঠে দাঁড়ালেন। মঞ্চে বক্তৃতা দেওয়ার ভঙ্গিতে কথা বলা শুরু করলেন। ক্ষমা প্রার্থনা নিয়ে তৃণা মজা করছিল। ভদ্রলোককে দেখে মনে হচ্ছে তিনি মজা করছেন না। বিয়েবাড়ির ওই রাতের ঘটনার জন্যে আমি খুবই লজ্জিত। আপনাকে অপ্রস্তুত করার জন্য আপনার বান্ধবীরা যে এই কাণ্ড করবে তা আমার মাথাতেও আসেনি। আমি যে কি পরিমাণ লজ্জা পেয়েছি তা শুধু আমি জানি। শ্যামা বলল, লজ্জা পাওয়ার মতো এমন কিছু আপনি করেননি। আপনি দাঁড়িয়ে থাকবেন না, বসুন। ভদ্রলোক বসলেন। তৃণা বলল, শ্যামা, এখন তোকে খুব জরুরি একটা কথা বলছি, মন দিয়ে শোন। আশফাকুর রহমান সাহেবের বাবা খুব অসুস্থ। বেশিরভাগ সময় তাকে অক্সিজেন দিয়ে রাখতে হচ্ছে। তিনি তার একমাত্র ছেলের একটা গতি হয়েছে এটা দেখে যেতে চান। কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে উনার জন্য চমৎকার একটা মেয়ে খুঁজে বের করা। তোর জানা মতো কেউ আছে? শ্যামা তাকিয়ে আছে, কি বলবে ভেবে পাচ্ছে না। ভদ্রলোক শ্যামার দিকে তাকিয়ে বললেন, আপনার বান্ধবীর কথায় সামান্য ভুল আছে। ভুলটা আমি ঠিক করে দেই। আমার বাবা প্রচণ্ড শারীরিক কষ্টে আছেন। এই অবস্থায় একজন মানুষ নিজের কষ্ট ছাড়া অন্য কিছুই ভাবতে পারেন না। কাজেই তিনি তার পুত্রবধূর মুখ দেখে মরতে চাচ্ছেন, এটা খুবই ভুল কথা। তবে আমার আত্মীয় স্বজনরা এ ধরনের কথা বলছেন, এটা ঠিক। আমার ধারণা ঢাকা শহরের সব রূপবতী মেয়েদের প্রাথমিক ইন্টারভিউ ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে। তৃণা বলল, একজন শুধু বাকি আছে, শ্যামা বাকি আছে। শ্যামার ইন্টারভিউ আপনি নিয়ে নিন। তবে আপনার ইন্টারভিউর আগে শ্যামা আপনার বুদ্ধি পরীক্ষা করবে। বুদ্ধি পরীক্ষায় আপনি যদি ফেল করেন তাহলে ইন্টারভিউ নিয়ে কোনো লাভ নেই। শ্যামা আপনার দিকে ফিরেও তাকাবে না। ভদ্রলোক আগ্রহের সঙ্গে বললেন, বুদ্ধি পরীক্ষাটা কীরকম? তৃণা বলল, মাকড়সা নিয়ে একটা ধাঁধা। বেশ কঠিন পরীক্ষা। প্রায় 90% লোক এই পরীক্ষায় ফেল করে, কাজেই সাবধান। শ্যামা বলল, তৃণা আপনার সঙ্গে ঠাট্টা করছে। ধাঁধা জিজ্ঞাসা করে কি আর মানুষের বুদ্ধি পরীক্ষা করা যায়? ভদ্রলোক বললেন, তবু শুনি, আমার শুনতে ইচ্ছা করছে। তৃণা বলল, শ্যামা লজ্জা পাচ্ছে, সে বলবে না। তার হয়ে আমি প্রশ্নটা করছি। মনে রাখবেন, এর উত্তর দিতে না পারলে কিন্তু সঙ্গে সঙ্গে শ্যামা আপনাকে বাতিল করে দেবে। মুখে অবশ্যই কিছু বলবে না, কাজেই সাবধান। ভদ্রলোক তীব্র দৃষ্টিতে তৃণার দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে তিনি চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। উত্তেজনায় তার ফর্সা মুখে লালচে আভা দেখা যাচ্ছে, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম। শ্যামার কাছে মনে হচ্ছে বিয়েবাড়িতে ভদ্রলোকের ভেতর যে ছেলে মানুষই দেখা গিয়েছিল সেই ছেলে মানুষটা আবার ফিরে এসেছে। তৃণা মাকড়সার ব্যাপারটা বলছে, ভদ্রলোক চোখের পাতা না ফেলে শুনছেন। মনে হচ্ছে সত্যি সত্যি তিনি ভয়ঙ্কর কোনো পরীক্ষা দিতে বসেছেন। শ্যামার হঠাৎ করেই মনে হলো এই ভদ্রলোকের সঙ্গে বিয়ে হলেও তার মেয়ের নাম রাখবে আশা। আশফাকুর রহমানের আ, শ্যামার সা, আশা।
বারান্দার কাঠের চেয়ারের হাতলে একটা কাক বসে আছে। সুলতানার বুক ধক করে উঠল। এটা কি কোনো অলক্ষণ? কা কা করে কাক ডাকাটা অলক্ষণ, কিন্তু একটা কাক ঝিম ধরে অনেকক্ষণ ধরে চেয়ারে বসে থাকলে তার মানে কি হয়? কাক চুপ করে বসে থাকার পাখি না। সে খাবারের খোঁজে ছটফট করবে, ঘাড় বাঁকিয়ে গৃহস্থকে দেখবে। এই কাজটা সে করছে না, ঝিম ধরে বসে আছে। সুলতানা রান্নাঘরে ঢুকলেন। এশাকে কাক সম্বন্ধে জিজ্ঞেস করতে হবে। তিনি জানেন এশা লক্ষণ অলক্ষণ বিষয়ে কিছুই জানে না। আধুনিককালের মেয়েদের লক্ষণ বিচারের সময় নেই, তবু মনের শান্তির জন্য জিজ্ঞেস করা। সুলতানা চিন্তিত ভঙ্গিতে বললেন, এশা, একটা কাক তোর বাবার চেয়ারের হাতলে অনেকক্ষণ ধরে বসে আছে। এশা পায়েস রাঁধছিল। পায়েস রান্নার প্রধান কৌশল ক্রমাগত হাঁড়ির দুধ নাড়াচাড়া করা। একটু থামলেই দুধ ধরে যাবে, পায়েসে দুধ পোড়া গন্ধ এসে যাবে। সে চামচ নাড়তে নাড়তেই বলল, কাক বসে আছে তো কি হয়েছে? কোনো অলক্ষণ না তো? এশা হেসে ফেলল। সুলতানা বললেন, কাকটাকে দেখে ভালো লাগছে না। কাক দেখে ভালো লাগার কোনো কারণ নেই মা। কাক তো ময়ূর না যে দেখে ভালো লাগবে। আজ সকাল থেকে তুমি লক্ষণ বিচার শুরু করেছ। দয়া করে মনটা শান্ত করো। পায়েসের মিষ্টি একটু চেখে দেখো। সুলতানা মিষ্টি চাখলেন। মিষ্টি বেশি হয়েছে না কম হয়েছে কিছুই বললেন না। তিনি খুবই অস্থির বোধ করছেন। তার অস্থির বোধ করার সঙ্গত কারণ আছে। শামার আজ রাতেই বিয়ে হয়ে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে। ত্রিনার উদ্যোগে আনা পাত্রের সঙ্গে বিয়ে সম্পর্কিত সব কথাবার্তা শেষ হয়েছে। পাত্রের নানিকে চিটাগাং থেকে আনা হয়েছে। তিনি সন্ধ্যার পর লোকজন নিয়ে শামাকে দেখতে আসবেন। তিনি যদি বলেন মেয়ে পছন্দ হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে বিয়ে পড়ানো হবে। আব্দুর রহমান সাহেবকে কাজী এনে রাখার কথা বলা হয়েছে। তার নিকট আত্মীয় স্বজনকেও খবর দিয়ে রাখতে বলা হয়েছে। আব্দুর রহমান সাহেব বলেছেন, আমি সব খবর দিয়ে রাখলাম, কাজী নিয়ে আসলাম, আর ছেলের নানি বললেন মেয়ে পছন্দ হয়নি। তখন এতে পাত্রের মামা ব্যারিস্টার ইমারুল হক হাইকোর্টে প্র্যাকটিস করেন। খুবই বিরক্ত গলায় বললেন, ছেলের নানি এ ধরনের কথা বলবেন না। আমরা সব ঠিকঠাক করে তবেই ওনাকে আনিয়েছি। উনি আমাদের সবার মুরব্বী, এই জন্যেই ওনাকে সামনে রাখা। আপনি কি আমাদের কথায় ভরসা পাচ্ছেন না? আব্দুর রহমান সাহেব বিব্রত গলায় বললেন, কেন ভরসা পাবো না? অবশ্যই ভরসা পাচ্ছি। ভরসা না পাবার তো কিছু নেই। সমস্যা থাকলে বলুন, আমরা কাজী নিয়ে আসব। আপনাকে কিছু করতে হবে না। না না, কোনো সমস্যা নেই। আমরা তাড়াহুড়ো করছি কারণ ছেলের বাবা অসুস্থ, বারডেমে আছেন, যে কোনো মুহূর্তে এক্সপায়ার করতে পারেন। উনি যেন ছেলের বউ দেখে যেতে পারেন সেই ব্যবস্থা। বুঝতে পারছেন? জি পারছি। আপনাকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছে। আপনি কি চিন্তিত? জি না, চিন্তিত না। শুধু শুধু চিন্তিত হব কেন? আব্দুর রহমান সাহেব মুখে বললেন, শুধু শুধু চিন্তিত হব কেন? আসলে তিনি খুবই চিন্তিত বোধ করছেন। এত বড় ঘরে তার মতো সাধারণ মানুষের সম্পর্ক করাটা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছেন না। তার চেয়েও অনেক বেশি চিন্তিত সুলতানা। সুলতানার চিন্তার প্রধান কারণ, আজ সন্ধ্যার আগে যদি ছেলের বাবা মারা যায়, তাহলে তো আজ বিয়ে হবে না, এবং অবশ্যই পাত্রপক্ষ পিছিয়ে পড়বে। তাদের মধ্যে কেউ না কেউ বলবে মেয়ে অলক্ষণা। বিয়ের কথা হলো, অমনি ছেলের বাবা গেল মরে, শ্বশুর খাকি কন্যা। সুলতানা আজ সকাল থেকে যে শুধু লক্ষণ বিচার করছেন, এই কারণেই করছেন। শুধু কাকের ব্যাপারটা ছাড়া লক্ষণ বিচারের ফলাফল শুভ। অনেক দিন বৃষ্টি হচ্ছে না। আজ সকাল থেকেই আকাশ মেঘে মেঘে কালো। আকাশের ভাব দেখে মনে হয় যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। বিয়ের দিন বৃষ্টি শুভ। বিয়ের দিন এশাকে দিয়ে পায়েস রান্না বসিয়েছেন। এর মধ্যেও সুলতানার একটা গোপন পরীক্ষা আছে। বিয়ের দিন কনের বাড়িতে রান্না করা পায়েস যদি ধরে যায়,
কিংবা পুড়ে যায়, কিংবা পাতিল উল্টে পায়েস মাটিতে পড়ে যায়, তাহলে বিরাট অলক্ষণ। এশার রান্না করা পায়েস খুব ভালো হয়েছে, এটা একটা ভরসার কথা। সুলতানা এক বাটি পায়েস এনে শামার ঘরে ঢুকলেন। শামা খুব মনোযোগ দিয়ে পায়ের নখ কাটছিল। সে নেল কাটার থেকে চোখ না তুলেই বলল, পায়েস খাবো না মা, দেখেই ঘেন্না লাগছে। পায়েস দেখে ঘেন্না লাগার কি আছে? ঈদের দিন ছাড়া অন্য কোনো দিন পায়েস দেখলে আমার ঘেন্না লাগে। একটু চেখে দেখ। চেখেও দেখব না, আজ আমার বিয়ের দিন, অন্তত আজকের দিনে আমাকে দিয়ে জোর করিয়ে কিছু করাবে না। তোর বান্ধবীরা তো এখনো কেউ এলো না? সবাই আসবে, এখন তো মাত্র সকাল 10টা বাজে। এত টেনশন করছো কেন মা? শান্ত হয়ে একটু আমার পাশে বসো তো। সুলতানা বসলেন। শামা নখ কাটা বন্ধ রেখে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমাকে একটা পরামর্শ দাও তো। কি পরামর্শ? খাতাউর সাহেব বিষয়ক একটা পরামর্শ। সুলতানা ক্ষীণ স্বরে বললেন, ওর কথা আসছে কেন? শামা বলল, ওর কথা আসছে কারণ ওরা আমাকে 1001 টাকা এবং একটি আংটি দিয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছে আজই এইসব ওদের ফেরত দেওয়া উচিত। আমি বাড়িওয়ালা চাচাকে বলে রেখেছি, উনি তার গাড়িটা আমাকে 3 ঘন্টার জন্য দিয়েছেন। আমি মন্টুকে নিয়ে বের হব, 2-1টা টুকটাক শপিং করব, তারপর খাতাউর সাহেবের বোনের বাসায় গিয়ে তার বোনের হাতে জিনিসগুলো দিয়ে আসব। তোমার দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই। খাতাউর সাহেবের সঙ্গে আমার দেখা হবে না, কারণ উনি খুবই অসুস্থ। ছাদের চিলেকোঠার ঘরে তাঁকে বেশ কিছুদিন হলো তালা বন্ধ করে রাখা হচ্ছে। তুই এত খবর কোথায় পেলি? মাঝে মাঝে আমি ওই বাসায় টেলিফোন করি। কেন? মানুষটার অসুখটা কমল কিনা এটা জানার জন্য টেলিফোন করি। এই মানুষটা তো আমার স্বামীও হয়ে যেতে পারত না? এখন আমাকে অনুমতি দাও, আমি আংটি ফেরত দিয়ে আসি। সুলতানা চিন্তিত গলায় বললেন, তোকে যেতে হবে কেন? আংটি ফেরত দিতে হলে তোর বাবা গিয়ে ফেরত দিয়ে আসবে। শামা শান্ত স্বরে বলল, আংটি তো তারা বাবাকে দেয়নি, আমাকে দিয়েছে, কাজেই আংটি আমাকেই ফেরত দিতে হবে। সুলতানা বললেন, তুই আমার পরামর্শ চেয়েছিলি, আমার পরামর্শ হলো তুই যাবি না। শামা বিছানা থেকে নামল, বুক সেলফ থেকে একটা বই বের করল। বইয়ের মাঝখানে রাখা একটা চিঠি বের করে মার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুমি চিঠিটা পড়ো, তারপর আমাকে বলো আমার যাওয়া উচিত হবে কি হবে না। কার চিঠি? খাতাউর সাহেবের চিঠি। সে আবার কবে চিঠি লিখল? তিনি অসুস্থ হবার আগে চিঠিটা লিখেছেন। সুলতানা নিচু গলায় বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, সে চিঠি লিখবে কেন? তুই কি এই চিঠির জবাব দিয়েছিস নাকি? শামা বলল, এত কথা বলছো কেন মা? চিঠিটা তুমি আগে পড়ো তো। সুলতানা চিঠি পড়ছেন। চিঠি পড়তে গিয়ে তাঁর হাত কাঁপছে। শামা, তোমার কাছে এই চিঠি লিখতে খুব অস্বস্তি লাগছে, খানিকটা লজ্জাও লাগছে। একবার ভাবলাম এই চিঠি লেখাটা তো তেমন জরুরি না, না লিখলেও চলে, কিন্তু পরে মনে হলো চিঠিটা না লিখলে নিজের কাছে ছোট হয়ে থাকব। অন্তত এইটুকু আমার ব্যাখ্যা করা উচিত কেন আমি অসুখের ব্যাপারটা পুরোপুরি গোপন রাখলাম। আমার ব্যাখ্যাটা যে তোমার কাছে গ্রহণযোগ্য হবে তা আমার মনে হচ্ছে না। আমার নিজের কাছেই ব্যাখ্যা গ্রহণযোগ্য না, তাহলে ব্যাখ্যাটা দিচ্ছি কেন? মানুষের স্বভাব হচ্ছে খুব বড় ধরনের ভুল করলেও কেন ভুল করল তার একটা ব্যাখ্যা সে দাঁড় করায়, যতটা না অন্যের জন্য তার চেয়ে বেশি নিজের জন্য। মূল কথা না বলে অন্য গীত গাইছি। তোমার নিশ্চয়ই খুব বিরক্ত লাগছে। একটু ধৈর্য ধরো, এক্ষুনি আমার সব কথা বলা হয়ে যাবে। আমার ছেলেবেলার একটা গল্প বলবো, গল্পটা শেষ হওয়া মানে আমার সব কথা শেষ হওয়া।
আমার তখন 7 বছর বয়স, ক্লাস 2তে পড়ি। জন্ম থেকেই অসুখ বিসুখ আমার লেগেই আছে। 2 দিন পর পর জ্বরে পড়ি, ঠান্ডা লাগলেই সর্দি কাশি। বাবা আমার অসুখ নিয়ে খুবই বিরক্ত। একদিন আমার মাকে বললেন, শুধুমাত্র তোমার পুত্রের চিকিৎসার জন্য বাড়িতে একজন ডাক্তারকে জায়গির রাখা দরকার। ডাক্তার ঘরেই থাকবে, খাবে আর 12 মাস আমার ছেলের চিকিৎসা করবে। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি ওর চিকিৎসা আমি করব। প্রতিদিন আমার সঙ্গে সে 1 মাইল হাঁটবে। ফজরের নামাজের পর একে তুমি কানে ধরে বিছানা থেকে তুলবে। আমি রোজ একে নিয়ে সান্ধিকোনা পুলের কাছে বটগাছ পর্যন্ত যাব, আবার ফিরে আসব। এই চিকিৎসার নাম হাঁটা চিকিৎসা। এই চিকিৎসা 1 মাস করলে তোমার ছেলের আর কোনো চিকিৎসা লাগবে না। ঝড়, বৃষ্টি, তুফান, সাইক্লোন, টাইফুন কোনো অবস্থাতেই এই হাঁটা চিকিৎসা বন্ধ হবে না। বাবা কথা যা বলেন কাজও তাই করেন। জমিদারি ভাবভঙ্গি আমাদের পরিবারে কারোর মধ্যেই ছিল না, শুধু বাবার মধ্যেই ছিল। আরম্ভ হলো আমার হাঁটাহাঁটি। শুরুতে ব্যাপারটা যত ভয়ঙ্কর হবে বলে আমার মনে হচ্ছিল, দেখা গেল ব্যাপারটা তেমন ভয়ঙ্কর না। বাবার মতো গম্ভীর ভারিক্কি ধরনের মানুষও সারা পথই আমার সঙ্গে গল্প করেন। যে বাবার ভয় বাড়ির সবাই তটস্থ হয়ে থাকে, দেখা গেল সকালবেলায় বাবা সেই বাবা না। সকালবেলায় বাবা খুবই মজার একজন মানুষ। এক এক দিন তিনি এক এক রকম মজা করতে করতে হাঁটেন। আমি মহা উৎসাহে তার আঙুল ধরে থাকি। আমার বড়ই ভালো লাগে। একদিন ভোরে আকাশ খুব মেঘলা করেছে, বৃষ্টি নামি নামি করছে। বাবা আমাকে নিয়ে বের হবেন। মা বললেন, দিন খারাপ, ঝড় বৃষ্টি হবে, আজ বের না হলে হয় না। বাবা ধমক দিয়ে বললেন, কি বলেছিলাম? ঝড়, বৃষ্টি, তুফান, সাইক্লোন কোনো অবস্থাতেই হাঁটা বন্ধ হবে না। মা বললেন, ছাতা নিয়ে যান। বাবা বললেন, ছাতা কিসের? বৃষ্টি হলে ভিজতে ভিজতে যাব, এতে শরীর পোক্ত হবে। সামান্য ঠান্ডা বাতাস লাগলেই সর্দি জ্বর এসব হবে না। আমি বাবার হাত ধরে রওনা হলাম। সান্ধিকোনা পুলের বটগাছের কাছে যাওয়ার আগেই তুমুল বর্ষণ শুরু হলো। বাবা বললেন, বৃষ্টিতে ভিজতে কেমন লাগছে রে বেটা? আমি বললাম, ভালো। বাবা হাসতে হাসতে বললেন, এক কাজ কর, শার্ট প্যান্ট খুলে নাঙ্গু বাবা হয়ে যা। আশেপাশে দেখার কেউ নেই। সারা শরীরে বৃষ্টির পানি লাগলে জীবনে কোনোদিন ঘামাচি হবে না। আমি বললাম, লজ্জা লাগে। বাবা বললেন, দূর বেটা, কে দেখবে? দেখবে শুধু আল্লাহ পাক। আল্লাহ পাকের কাছে কিসের লজ্জা? আমি শার্ট খুলে ফেলেছি, প্যান্ট খুলতে যাব, হঠাৎ দেখি বাবা যেন কেমন করছেন। যে হাতে তিনি আমাকে ধরেছিলেন সেই হাত কাঁপছে। তিনি বিড়বিড় করে বললেন, বাবারে, মহা বিপদ, আজ আমার মহা বিপদ। আমি দেখলাম বটগাছের পেছন থেকে 5-6 জন মানুষ বের হয়ে এলো। খুবই সাধারণ গ্রামের চাষাভুষো মানুষ। তারা আমাদের দিকে দৌড়ে আসতে শুরু করল। পরের ঘটনাগুলি ঘটল অতি দ্রুত। আমি দেখলাম এরা বাবাকে কাদার ভেতর ফেলে দিয়েছে। একজন গরু জবাই করার মস্ত বড় ছুরি বের করেছে। বাবা গোঙাতে গোঙাতে বলছেন, তোমরা আমার একটা কথা রাখো, এই দৃশ্য যেন আমার ছেলেটা না দেখে, তাকে সরায় নিয়ে যাও। আমাকে দয়া করার দরকার নেই, আমার ছেলেকে দয়া করো। এই দয়া তারা করল না। বাবার কাছ থেকে 4-5 হাত দূরে দাঁড়িয়ে এই ভয়ঙ্কর দৃশ্য আমি দেখলাম। লোকগুলি যেমন দ্রুত এসেছিল সেরকম দ্রুতই চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম আমার জবাই করা বাবার পাশে। কি বৃষ্টি! বাবার ওপর বৃষ্টির পানি পড়ছে, আর সেই পানি দেখতে দেখতে টকটকে লাল হয়ে যাচ্ছে। আমি এক মুহূর্তের জন্যেও বাবার ওপর থেকে দৃষ্টি সরিয়ে নিতে পারলাম না। আমি তাকিয়েই রইলাম। সেই থেকে আমার অসুখের শুরু। 2-3 বছর পর পর বর্ষার সময় অসুখটা হয়। যখন খুব বৃষ্টি হতে থাকে, তখন বৃষ্টির দিকে তাকালে
হঠাৎ আমার মাথার ভেতরটা ফাঁকা হয়ে যায়। হঠাৎ মনে হয় আমি একটা খোলা মাঠে দাঁড়িয়ে আছি। আমার গায়ে বৃষ্টির ফোঁটা পড়ছে, আর বৃষ্টির ফোঁটাগুলি অদ্ভুত উপায়ে লাল টকটকে হয়ে যাচ্ছে। আমাকে সুস্থ করার অনেক চেষ্টা করা হয়েছে। বড় বড় ডাক্তাররা আমাকে দেখেছেন। আমাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একজন বড় সাইকিয়াট্রিস্ট আমাকে দেখেছেন। কোনো লাভ হয়নি। সেই সাইকিয়াট্রিস্ট আমাকে বলে দিয়েছিলেন আমি যেন কখনো বৃষ্টি না দেখি। আকাশে মেঘ করলেই আমি যেন ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে বসে থাকি। সে চেষ্টাই এখন করি। এই হলো আমার গল্প, খুবই ভয়ঙ্কর গল্প। আমি চেষ্টা করেছি সহজভাবে বলতে। তা কি আর সম্ভব? এমন ভয়ঙ্কর গল্প কি আর সহজ করা সম্ভব? শ্যামা, এখন বলি আমি আমার অসুখের কথাটা কেন গোপন করলাম। কেন জানি একসময় আমার মনে হলো প্রবল বৃষ্টির সময় কেউ যদি গভীর মমতায় আমার হাত ধরে থাকে এবং আমার কানে কানে বলে কোনো ভয় নেই, আমি তোমার পাশে আছি, আমি তোমার হাত ধরে আছি, আমি এক মুহূর্তের জন্যেও হাত ছাড়ব না, তাহলে হয়তো আমার অসুখটা হবে না। একসময় বৃষ্টিটা আমার কাছে সহনীয় হয়ে উঠবে। কে জানে, একদিন হয়তো সেই মেয়েকে সঙ্গে নিয়ে বৃষ্টিতে ভিজতেও পারব। আমার এই ধরনের চিন্তার পেছনে কোনো যুক্তি ছিল না, ছিল বিশ্বাস। ডুবন্ত মানুষ খড়কুটো চেপে ধরে, আমিও তাই করতে চেয়েছি। আমি খুবই ভুল করেছি। আমি তো আর তোমাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষ না, ভুল তো আমি করবই। শেষবার এশার সঙ্গে যখন কথা হয়েছে, সে আমাকে বলেছে অন্য এক জায়গায় তোমার বিয়ের কথা হচ্ছে। তোমার খুব ভালো বিয়ে হোক, এটা আমি মনে প্রাণেই কামনা করছি। তোমার সঙ্গে আমার অতি সামান্য পরিচয় যেন কোনো অবস্থায় তোমার মনে কোনো ছাপ না ফেলে, এই প্রার্থনা করছি। আর একটা কথা, মাঝে মধ্যে এশা টেলিফোনে আমার সঙ্গে কথা বলেছে। এই নিয়ে তুমি তার উপর রাগ করো না। এই চিঠিটা এশাকে দেখিও। শেষবার টেলিফোনে আমার সঙ্গে তার কথা বলার ভঙ্গি থেকেই বুঝেছি সে আমার গোপন করার ব্যাপারটায় খুব কষ্ট পেয়েছে। এই চিঠিটা পড়লে তার কষ্ট সামান্য কমতেও পারে। ইতি আতাউর। সুলতানা চিঠি ভাঁজ করে টেবিলে রাখলেন। শ্যামা বলল, মা, তুমি কিছু বলবে? সুলতানা চুপ করে রইলেন। শ্যামা শান্ত গলায় বলল, মা, তুমি বলো, আমি কি ওনার সঙ্গে দেখা করে বলবো চিঠিটা পড়ে আমার খুব মন খারাপ হয়েছে। আপনার ওপর আমি খুব রাগ করেছিলাম ঠিকই, এখন আর আমার কোনো রাগ নেই। বলো মা, এটাও কি আমি বলবো না? সুলতানা জবাব দিলেন না, চুপ করে রইলেন। শ্যামা মুত্তালিব সাহেবের গাড়ি নিয়ে বের হয়েছে। মুত্তালিব সাহেব নিজেও গাড়িতে আছেন। তিনি শ্যামাকে নিয়ে পেছনের সিটে বসেছেন। ঝুম বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি যে গাড়িতে বসে বাইরের কিছুই দেখা যাচ্ছে না। মুত্তালিব সাহেব বললেন, এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাচ্ছি? শ্যামা বলল, জানি না চাচা। মুত্তালিব সাহেব বিরক্ত গলায় বললেন, তুই কোথায় যাবি তা না জেনেই বের হয়েছিস? শ্যামা বলল, আমরা কি করব না করব তা কি আমরা সবসময় জানি? মুত্তালিব সাহেব জবাব দিলেন না। তিনি হঠাৎ লক্ষ্য করলেন শ্যামা কাঁদছে। টপ টপ করে শ্যামার চোখ দিয়ে পানি পড়ছে। শ্যামা বলল, চাচা, আমি গাড়ির কাজটা নামিয়ে দেই? মুত্তালিব সাহেব বললেন, ভিজে যাবি তো? চাচা, আজ আমার ভিজতে ইচ্ছা করছে। মুত্তালিব সাহেব নরম গলায় বললেন, তোর যা ইচ্ছা করছে তুই কর, আমি আছি তোর সঙ্গে। মা রে, তুই কাঁদছিস কেন? শ্যামা জবাব দিল না। সে জানলার কাচ নামিয়ে মুগ্ধ হয়ে বৃষ্টি দেখছে। সে কি করবে? সে কি গাড়িতে করে খানিকক্ষণ ঘুরে বাসায় ফিরে যাবে?
যে মানুষটা মাকড়সার ধাঁধার জবাব ঠিকঠাক দিতে পেরেছিল তার সঙ্গে জীবন শুরু করবে? নাকি আতাউর নামের মানুষটার কাছে উপস্থিত হয়ে বলবে, হ্যালো মিস্টার, আসুন তো আমার সঙ্গে বৃষ্টি দেখবেন, আজ আমরা বৃষ্টি বিলাস করব, কোনো ভয় নেই, আমি সারাক্ষণ আপনার হাত ধরে রাখব, এক মুহূর্তের জন্যেও হাত ছাড়ব না। কি করবে শ্যামা? শ্যামা কাঁদছে, শাড়ির আঁচলে সে চোখ মুছছে। কোনো বড় সিদ্ধান্ত সে নিয়েছে। মস্ত বড় কোনো সিদ্ধান্ত নেবার আগে আগে মেয়েদের চোখে সবসময় পানি আসে। এই উপন্যাস এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।